তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি টিথ হেড মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে যদি ছোটোবেলা থেকেই আপনার কোমরে একটা রশি বেঁধে দেওয়া হয় আর আপনি শুধুমাত্র পৃথিবীর ততটুকু জায়গায় এক্সপ্লোর করতে পারেন যতটুকু জায়গা সেই রশিটা কভার করে, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হবে সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় একটা গভীর জঙ্গলে একটা ঘর। আমরা জানতে পারি এখানে একটা মা তার অন্ধ একটা ছেলে নিয়ে বাস করে। আসলে এখানে মায়ের নাম ছিল নাদিয়া আর ছেলেটার নাম ছিল সোলেমন। আসলে সোলেমনের বাবা ছিল একজন শিকারী, কিন্তু এখন সে মারা গিয়েছে। আর তার স্মৃতি হিসেবে তাদের কাছে শুধুমাত্র একটা অডিও রেকর্ডারই আছে, যেখানে তার বাবা সোলেমনকে এটা বুঝিয়ে বলার ট্রাই করছিল যে তাদেরকে বাধ্য হয়ে এই জঙ্গলে এসে বাস করতে হচ্ছে যাতে করে তার মা খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে। তবে আসলে নাদিয়ার অবস্থা দিন দিন আরও খারাপ থেকে খারাপতর হচ্ছিল। নাদিয়া কোনোভাবে সুস্থ তো হচ্ছিলই না, বরং তার প্রবলেমটা আরও বেশি বেড়ে যাচ্ছিল। তো এরপরে পরদিন সকালবেলা নাদিয়া সোলেমনকে বাইরে গিয়ে শিকার ধরার জন্য যেই ফাঁদটা তারা পেতেছিল সেটাকে চেক করে আসতে বলে। আর এই জন্য সোলেমন ঘর থেকে বাইরে যাওয়ার আগে নিজেকে একটা দড়ি দিয়ে পেঁচিয়ে ফেলে। আর এই দড়িটার শেষ মাথাটা তাদের এখানে ঘরের একটা খুঁটির সঙ্গে বাঁধা ছিল। আসলে এইটা সোলেমন এই জন্য করছিল কারণ যাতে করে সে কোনো জায়গায় হারিয়ে না যায়, সে এই দড়িটা ধরে ঠিকমতো আবারও তার ঘরে ব্যাক করতে পারে। আর তাছাড়া যে কোনো সময় যদি নাদিয়ার প্রয়োজন পড়ে তাহলে সে যাতে সোলেমনকে খুব সহজেই খুঁজে বের করতে পারে। আর এর কয়েকদিন পরে যখন সোলেমনের বাবার জন্মদিন চলে আসে তখন নাদিয়া বলে যে তার বাবার স্মরণে তাদের আজকে গিয়ে মাছ শিকার করা উচিত। তবে এরপরে যখনই তারা নদীর পাড়ে এসে পৌঁছায় তখন সোলেমন হঠাৎই নোটিস করে যে জঙ্গল থেকে হঠাৎই সমস্ত পশু পাখি কোথায় যেন গায়েব হয়ে গেছে। তবে তবুও তারা নদীর পাড়ে বসে মাছ শিকার করার ট্রাই করছিল, কিন্তু তারপরেও কেমন যেন সে একটা আনইজি ফিল করছিল। তবে তখন নাদিয়া তাকে বুঝিয়ে বলে যে তুমি গিয়ে কিছু পোকামাকড় ধরে নিয়ে আসো, যেগুলোকে টোপ বানিয়ে আমরা মাছ ধরতে পারবো। আর যখনই সোলেমান পোকা খুঁজতে খুঁজতে একটু জঙ্গলের মধ্যে চলে আসে তখন সে এক হাত দিয়ে পোকা পেয়ে তো যায়, তবে তার অন্য হাতটা পড়ে একটা পাতার উপরে, যেই পাতার নিচে একটা লোহার শিকল ছিল। আর এই শিকলটা ধরে যখনই সে টান দিতে যাচ্ছিল তখনই এখানে নাদিয়া চলে আসে আর তাকে টেনে এখান থেকে নিয়ে যায়। সে বলে যে সময় অনেকটা বেশি হয়ে গেছে, সো এখন আমাদের বাসায় ব্যাক করতে হবে। এরপরে সেখান থেকে বাসায় ব্যাক করে তারা তাদের ছাগলটাকে দেখাশোনা করা শুরু করে, যেই ছাগলটা তাদেরকে দুধ দেয় বলেই তারা আজ পর্যন্ত খেয়ে পড়ে বেঁচে আছে, আর নয়তোবা হয়তো তারা কবেই মারা যেত। তবে এত কিছুর মধ্যেও নাদিয়া বারবার করে সোলেমনের কাছ থেকে এই ব্যাপারটা লুকানোর ট্রাই করছিল যে তার অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। তবে যাই হোক, রাতের বেলায় তার বাবার জন্মদিন উপলক্ষে তারা একটা কেক রেডি করে আর সোলেমানও খুশি খুশি এই কেকটা কেটে তার বাবার জন্মদিন পালন করে। তবে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে নাদিয়া সোলেমানকে একটা ভূতের গল্প শোনায়। আর এরপরে সে তার ছেলের থেকে ওয়াদা করায় যাতে করে সে জঙ্গলের খুব বেশি মধ্যে কখনোই না যায়। আসলে আমাদের দেখে মনে হচ্ছিল হয়তোবা নাদিয়া তার ছেলের থেকে কিছু একটা লুকানোর ট্রাই করছে। আর এই ওয়াদাটা নেয়ার পরে সে আস্তে করে ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে যায় আর সে কখনোই ফেরত আসে না। সে তার ছেলের জন্য একটা অডিও রেকর্ড রেখে দিয়ে চলে গিয়েছিল, যেই অডিও রেকর্ডে সে সোলেমানকে কিছু বোঝানোর ট্রাই করছিল। সে তাকে বলছিল যে তোমাকে 3টা নিয়ম সবসময় মানতেই হবে, আর আমি চাই তুমি এই 3টা নিয়ম সবসময় ফলো করো। প্রথম নিয়ম ছিল জঙ্গল থেকে তুমি যা কিছুই পাবে তার একটা অংশ তোমাকে জঙ্গলকে দিতে হবে। আর 2 নম্বর রুলটা ছিল যখনই সে একাকিত্ব বোধ করবে তখন যাতে করে সে সেই গানটাই গুনগুনিয়ে গায় যেটা সে তার মায়ের সঙ্গে সবসময় গাইতো। আর 3 নম্বর নিয়মটা ছিল যখন সে ঘর থেকে বাইরে বের হবে তখন তার যাতে শরীরের রশিটা বাঁধা অবস্থায় থাকে, আর যত ভয়ঙ্কর পরিস্থিতিই চলে আসুক না কেন সে যাতে কোনোভাবেই রশিটা না খুলে। তারপরে এমন করে করেই কয়েকটা বছর পার হয়ে যায়। এখন আমরা দেখতে পারি সোলেমানের বয়স 17 হয়ে গেছে আর সে দেখতে একজন যুবকের মতো হয়ে গেছে। এখন সে তার সমস্ত কাজগুলো নিজেই করতে পারে, শিকার থেকে শুরু করে মাছ ধরা, আগুন জ্বালানো, এমনকি শিকার ধরার জন্য ফাঁদও সে একাই পাততে পারে। আর যখন সে খুবই একাকিত্ব বোধ করত তখন সে তার বাবা মায়ের রেখে যাওয়া অডিও ফাইলগুলো শুনতো, যেগুলো শুনে সে একটু স্বস্তি পেত। তবে একদিন সকালবেলা যখন সে তার ঘরের বাইরে বসে খাবার দাবার খাচ্ছিল তখন হঠাৎই সে বুঝতে পারে তার আশেপাশে অদ্ভুত কিছু একটা আছে। আর এই জন্য যখন সে খাবারটাকে সেখানে রেখে দিয়ে জঙ্গলের মধ্যে দৌড়ে চেক করতে যায় তখন সে অনেক ঘোরাঘুরি করার পরেও চারপাশে আর কারো শব্দ শুনতেও পায় না, আর সে বুঝতেও পারে না যে আশেপাশে কেউ আছে কিনা। তবে সে অদ্ভুত কিছু একটা ফিল করছিল। তো এরপরে সেদিন রাতের বেলায় সোলেমান তার মায়ের অডিও রেকর্ডটা আরও একবার প্লে করে আর এরপরে ঘুমিয়ে যাওয়ার ট্রাই করে। তবে অনেক চেষ্টার পরেও সে ঘুমাতে পারছিল না, এই জন্য সে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বাইরে এসে সে শুনতে পারে তাদের ছাগলটা জোরে জোরে চিৎকার করছে। এই জন্য সে আওয়াজটাকে ফলো করে করে যখন ছাগলটা খুঁজতে সামনে যায় তখন একটা পর্যায়ে গিয়ে তার কোমরের রশিটা শেষ হয়ে যায়, এই জন্য সে আর সামনে এগোতে পারছিল না। তবে অনেক কষ্টে যখন সে হাতটা বাড়িয়ে চেক করে তখন সে বুঝতে পারে যে তার ছাগলের লাশটা তার সামনেই পড়ে আছে। তবে এরপরে সে কিছু একটা বুঝতে যেত বা কিছু একটা করতে যেত তার আগেই হঠাৎই কে যেন একটা টান মেরে এই ছাগলটাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, মানে এটাকে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে যায়।
আর তখনই সুলেমান বুঝতে পারে তার হাতে অনেক রক্ত লেগে আছে, এই জন্য সে দ্রুত বাসায় ব্যাক করে তার রক্তগুলোকে পরিষ্কার করা শুরু করে। এরপরে সে তার লাইফটাকে আবারও আগের মতো করে লিড করা শুরু করে, সে তার প্রত্যেকটা কাজ নর্মালি করা শুরু করে। তবে একদিন হঠাৎ করেই সে জঙ্গলের মধ্যে গুলির শব্দ শুনতে পারে, এই জন্য সে সেই শব্দটাকে ফলো করে যখন সেই জায়গা পর্যন্ত পৌঁছায় তখন সে এখানে একটা হরিণের লাশ দেখতে পারে। আসলে যখনই সে হরিণটাকে নেয়ার ট্রাই করছিল তখনই গাছের পেছন থেকে একটা শিকারী চলে আসে, আর সে বলে যে এটা হচ্ছে গিয়ে আমার শিকার, সো এটা আমাকে দিয়ে দেওয়াই তোমার জন্য ভালো হবে। তবে এই অপরিচিত লোকটার শব্দ শোনার পরে সুলেমান এত বেশি ভয় পেয়ে যায় যে সে তার পকেট থেকে চাকু বের করে হাওয়ার মধ্যেই চালানো শুরু করে। আর এই জন্য শিকারিও বাধ্য হয়ে তার রাইফেলের বাট দিয়ে তার মাথায় একটা বাড়ি মারে, যে জন্য সুলেমান সেখানে বেহুশ হয়ে যায়। আর যখন সুলেমান একটু পরে জ্ঞান ফিরে পায় তখন সে বুঝতে পারে সে তার ঘরের কাছেই আছে আর শিকারি তার সামনেই বসে আছে। আর শিকারি তার উপরে আক্রমণ করার জন্য তার কাছে মাপ চায়। আর যখন সে চাকুটাকে ভালো করে চেক করে তখন সে দেখতে পারে চাকুর উপরে লুকাস নাম লেখা, এই জন্য তার মনে হয় যে হয়তোবা ছেলেটার নাম হচ্ছে গিয়ে লুকাস। তবে সুলেমান তাকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে এটা হচ্ছে গিয়ে আমার বাবার ছুরি। তবে তখন শিকারি তাকে বলে যে আসলে আমি তোমাকে ভয় পাওয়াতে চাইনি, আর যখন আমি তোমার কোমরের রশি দেখতে পেরেছি তখনই আমি তোমাকে ঘর পর্যন্ত নিয়ে এসেছি। আর এরপর সে বলে যে আমার নাম হচ্ছে গিয়ে হ্যাং। যদিও এখানে হ্যাং তাকে জিজ্ঞেস করে যে এত ভয়ঙ্কর একটা জঙ্গলের মধ্যে তুমি একা কেন বাস করছো, তাও তোমার চোখের কোনো পাওয়ার নেই, তোমার বাবা মা কোথায়, তারা কোথায় বাস করে? তবে সুলেমান তার কোনো কথারই আনসার দেয় না। এখন যেহেতু গভীর রাত হয়ে যাচ্ছে এই জন্য হ্যাং তার কাছে পারমিশন চায় আজকে রাতটা তার ঘরেই পার করার জন্য। আর সে বলে যে এর বদলে যেই শিকারটা আমি করেছি সেইটার তরকারি বানিয়ে আমি তোমাকে খাওয়াতে পারবো। আর এটা শোনার পরে তো সুলেমান তাকে সহজেই পারমিশন দিয়ে দেয়। এরপরে হ্যাং ঘরের মধ্যে আসে আর ঘরের মধ্যে চারপাশটাকে খুব ভালো করে চেক করে। এগুলো দেখে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে এই ছেলেটা সেই পর্যন্তই গিয়েছে যেই পর্যন্ত এই রশিটা তাকে যাওয়ার পারমিশন দিয়েছে, জঙ্গলের বাইরের দুনিয়া সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। আর যখন সে এরপরে সুলেমানের ঘরের মধ্যে চলে আসে তখন সে দেখতে পারে সুলেমান খুবই ভীত অবস্থায় একটা কোনায় বসে তার মায়ের শেষ রেকর্ডিংটা শুনছিল। আর যখন হ্যাং একটু ভালো করে চেক করে তখন সে এখানে কিছু বইও পেয়ে যায় যেগুলো তার মা তার জন্য নিজের হাত দিয়ে লিখেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সুলেমানের জন্য তার অনেক বেশি মায়া হয়, এই জন্য সে তাকে খুবই ভালো করে খাবার দাবার খাওয়ায়। আর সে তাকে বলে যে আমি চাই তোমাকে এখান থেকে বের করে শহরে নিয়ে যেতে, যাতে করে তুমি একটা বেটার লাইফ লিড করতে পারো। তবে যখন সুলেমান প্রচণ্ড রাগ হয়ে তাকে না করে দেয় তখন সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সে তার ঘরটাকে অনেক বেশি ভালোবাসে। আর এরপরে যখন হ্যাং ঘরের মধ্যে সমস্ত পিকচারগুলোকে চেক করে তখন সে সুলেমানকে বলে যে তুমি দেখতে কিছুটা তোমার মায়ের মতোই। আর এখন যেহেতু গভীর রাত হয়ে গেছে এই জন্য তারা দুজনেই ঘুমিয়ে পড়ার প্রিপারেশন নেয়। যদিও হ্যাং ঘুমিয়ে পড়েছিল তবে সুলেমান হ্যাংয়ের ভয়ে এখন পর্যন্ত হাতে চাকু নিয়েছিল। তবে যখন কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে না হ্যাং তার কোনো ক্ষতি করবে না তখন সে নিজেও গিয়ে ঘুমিয়ে পড়ে। তবে গভীর রাতের মধ্যে হঠাৎ এই ভয়ঙ্কর একটা শব্দে তারা দুজনেই লাফ দিয়ে উঠে যায়। আসলে এটা কোনো ভয়ঙ্কর একটা জন্তুর চিল্লানোর আওয়াজ ছিল। এই জন্য হ্যাং দ্রুত তার লাইট আর রাইফেলটা নিয়ে চেক করতে বেরিয়ে পড়ে। আর যেহেতু ঘরের চারপাশেই খুবই নিরিবিলি পরিবেশ ছিল এই জন্য সে গভীর জঙ্গলের মধ্যে চেক করতে যায়। অনেকটা দূরে যাওয়ার পরে সে একটা গাছ পেয়ে যায় যেই গাছটার উপরে রক্ত লাগানো ছিল, এই জন্য সে বুঝতে পারে যে এখানেই কোনো একটা কিছু হয়েছে। আর চারপাশে চেক করার পরে সে এখানে অনেকগুলো রক্তও পেয়ে যায়। সে বুঝতে পারে হয়তোবা এখানে কোনো একটা গরমিল হয়েছে। আর তখন সে বুঝতে পারে যে তার থেকে একটু দূরেই সামনের ঝোপের মধ্যে কেউ একজন লুকিয়ে আছে। এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে সেদিকে গুলি করে দেয়। আর এই জন্য সেই জন্তুটা গাছের আড়াল থেকে বেরিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। তবে কোনো রকমে হ্যাং নিজেকে সেখান থেকে সেভ করে দৌড়ে জঙ্গল থেকে বাইরে চলে আসে আর সোজা চলে আসে সুলেমানের কাছে। তবে এখানে এসে সে দেখতে পারে যে সুলেমানের অবস্থা তো আরও খারাপ। সে এতটাই ভয় পেয়ে গিয়েছে যে সে নিজেকে বাচ্চাদের মতো দোলাচ্ছিল আর তার মায়ের শেখানো সেই গানটা বারবার করে গাচ্ছিল। আর যখন সে সুলেমানকে সমস্ত ব্যাপারগুলো এক্সপ্লেন করে তখন সুলেমান তার কোনো কথার অ্যান্সারই দেয় না। এই জন্য সে প্রচণ্ড বিরক্ত হয়ে পাশের রুমে গিয়ে বসে পড়ে। আর সে এই ব্যাপারটা চিন্তা করছিল যে হয়তোবা তার গুলির জন্য সেই ভয়ঙ্কর জন্তুটা ভয় পেয়ে গিয়েছে, এই জন্য হয়তোবা সে পালিয়েও যেতে পারে, যার মানে তারা দুজন আজকে রাতের জন্য এখানে সেফ। তো এবার পরদিন সকালবেলা যখন হ্যাং ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে সুলেমান তার ঘরের পাশেরই একটা শেডের কাছে ছিল, যেই শেডটার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। এই জন্য সে তাকে বলে যে যেহেতু এটার অবস্থা প্রচণ্ড খারাপ তুমি চাইলে এটার মেরামত আমি তোমার জন্য করে দিতে পারি। আর মেরামতের সমস্ত জিনিসপত্র আশেপাশেই ছিল, শুধুমাত্র একটা লোহার শিকল ছাড়া। আর এইটা শোনার পরেই সুলেমানের মনে পড়ে ছোটবেলার সেই দিনটার কথা, যেদিন সে তার মায়ের সঙ্গে মাছ শিকার করতে যাওয়ার পরে একটা লোহার শিকল সে দেখতে পেয়েছিল। আর সেই জায়গাটার কথা তার এখনও খুব ভালো করে মনে আছে। এই জন্য সে তাকে বলে যে চলো তোমাকে আমি লোহার শিকলটা এনে দিচ্ছি। আর যখন রাস্তায় হ্যাং দেখতে পারে সুলেমান রশির সাহায্যে রাস্তা খুঁজে বের করছে তখন সে তার উপরে খুব ইমপ্রেস হয়ে যায়। তবে সুলেমান তাকে বলে যে ছোটবেলা থেকে আমি এমন করেই রাস্তা খুঁজে বের করি, সো আমার জন্য এটা কোনো ব্যাপার না।
আর খুব শীঘ্রই তারা সেই জায়গাতে চলে আসে যেখানে সেই শিকলটা ছিল। এখানে যখন হ্যাং শিকলটা ধরে টান দেয় তখন সে বুঝতে পারে যে এই শিকলটা কিছু একটার সাথে বাঁধা অবস্থায় আছে। এই জন্য সে টানতে টানতে যখন সামনে যায় তখন সে দেখতে পারে এটা একটা গুহার মধ্যে চলে গিয়েছে। তবে এই শিকলটার সামনে একটা কাঁটারও ছিল, যেটা দেখার পরে যদিও হ্যাং একটু শকটি হয়ে যায়, তবে তবুও সে সেই কাঁটাটা নিয়ে শিকলটা কেটে ফেলে আর সেটা নিয়ে সোজা বাসার দিকে ব্যাক করে। আর এরপরে খুব শীঘ্রই তারা সেই শেডটা মেরামত করা শুরু করে। আর এই মেরামতের সময় হঠাৎই সুলেমান হ্যাংয়ের কাছে সেই শিকার করা হরিণের একটা টুকরো চায়। আর যখন সেটা তাকে দেয়া হয় তখন সে এটা নিয়ে সোজা জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারে। আর যখন হ্যাং খুবই কিউরিসিটি নিয়ে এটা জিজ্ঞেস করে তখন সে বলে যে এটা হচ্ছে গিয়ে আমার বাবা মার বানানো একটা নিয়ম। আসলে আমার বাবা মা বলেছিল যে জঙ্গল থেকে আমরা যেটাই শিকার করব সেটার একটা অংশ যাতে আমরা জঙ্গলকে আবারও ফেরত দেই। আর এরপরে হ্যাং তাকে বলে যে সেই ভয়ঙ্কর জন্তুটাকে ধরার জন্য আমাদের একটা ফাঁদ পাতা উচিত, যাতে করে পরবর্তীতেও তুমি নিজেকে সেভ রাখতে পারো। আর এরপরে সে সুলেমানের রশিটাকেও আরও অনেক বড় করে দেয় যাতে করে সুলেমান আরও অনেকটা দূরে যেতে পারে। আর এরপর তারা দুজন সেই জায়গায় যাওয়ার ট্রাই করছিল যেই জায়গাটায় কালকে রাতের বেলায় সে সেই ভয়ঙ্কর জন্তুটা দেখতে পেয়েছে। তবে যখনই তারা সেই জায়গা পর্যন্ত চলে আসে যেই জায়গা পর্যন্ত সুলেমান আগের রশি দিয়ে আসতে পারত, তখনই পেছন দিয়ে কেউ তাকে ভয়ঙ্করভাবে টানা শুরু করে। তাকে টানতে টানতে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছিল। আর তখন হ্যাংও তাকে ফলো করতে করতে একটা পর্যায়ে গিয়ে তাকে ধরে ফেলে আর রশিটাকে কেটে তাকে সোজা বাসায় নিয়ে আসে। সুলেমান যদিও প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, তবে হ্যাং তাকে বুঝিয়ে বলে যে দেখো, আমি যেই কোনো ওয়েতে একটা ফাঁদ পাতবো আর সেই ভয়ঙ্কর জন্তুটাকে ধরে শেষ করে আমি তোমাকে এখানে সেফলি রেখেই তারপরে যাব। আর এরপরে ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে হ্যাং সুলেমানের মায়ের একটা ডায়েরি পেয়ে যায় আর সে তার মায়ের ডায়েরিটা তাকে পড়িয়ে শোনায়। আর তার মায়ের কথাগুলো শোনার পরে সুলেমানের মুখে অনেকটা হাসি চলে আসে। তবে হঠাৎই হ্যাং মাঝখানেই পড়াটা বন্ধ করে দেয়। হয়তোবা সে কিছু একটা ভয়ঙ্কর পড়ে নিয়েছিল। তবে সে সুলেমানকে ভয় পাওয়াতে চায় না, এই জন্য সে তাকে বলে যে রাত অনেকটা বেশি হয়ে গেছে, এখন আমাদের ঘুমিয়ে পড়া উচিত, আর নয়তোবা কালকে সকালে কোনো প্রবলেমে আমরা পড়তেও পারি। আর এরপরে সুলেমান প্রত্যেক দিনের মতো তার মায়ের রেকর্ডিংটা শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ে। তার ঘুমানোর পরেই হ্যাং অস্ত্রটা নিয়ে বাইরে বেরিয়ে চলে আসে আর সে সেই জায়গায় আসে যেখানে সেদিন সে সেই জন্তুটা দেখতে পেয়েছিল। তবে এখানে এসে সে পুরোপুরি শক্ত হয়ে যায়। সে দেখতে পারে গুহার সামনে একটা পাহাড়ের মতো বানানো হয়েছে। আসলে বিভিন্ন জীবজন্তুর হাড় দিয়েই পাহাড়টা বানানো হয়েছে। এই জন্য সেইটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সেই ভয়ঙ্কর জন্তুটাকে মারা এতটা সহজ কাজ হবে না। আর এদিকে যখন সুলেমানেরও ঘুম ভেঙে যায় তখন সে ঘর থেকে বেরিয়ে রশিটা কোমরে বেঁধে সোজা হ্যাংকে খোঁজা শুরু করে। তবে যেহেতু সে হ্যাংকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন সে এখানে বসে তার জন্য ওয়েট করার সিদ্ধান্ত নেয়। আর তখন এদিকে বন্দুক হাতে হ্যাং আস্তে আস্তে করে সেই গুহাটার মধ্যের দিকে যাচ্ছিল। তবে তখনই গুহার সামনে সে তেমনই একটা ডায়েরি পেয়ে যায় যেমনটা ডায়েরি সে সুলেমানের ঘরের মধ্যে পেয়েছিল। আর তখনই সুলেমান জঙ্গলের মধ্যে একটা গুলির শব্দ শুনতে পারে। এটা শোনার পরে সে দৌড়ে চলে আসে হ্যাংকে খুঁজে বের করার জন্য। তবে জঙ্গলের অনেকটা মধ্যে আসার পরে হঠাৎই সে হ্যাংয়ের ব্যাগের সাথে ধাক্কা খেয়ে যায় আর তার রশিটাও সেখানে শেষ হয়ে গিয়েছিল। এই জন্য সে বুঝতেই পারছিল না এখন সে কী করবে। আর এই জন্য জীবনের প্রথমবারের মতো সে রশি থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা নিজে নিজে গিয়ে হ্যাংকে খুঁজে বের করার ট্রাই করে। এরপর সে কোনো রকমে খুঁজতে খুঁজতে হ্যাংয়ের লাশটা পর্যন্ত চলে আসে। আর যখন সে বুঝতে পারে হ্যাং মারা গিয়েছে তখন সে হ্যাংয়ের জন্য প্রচণ্ড জোরে জোরে কান্না করা শুরু করে। তবে তখনই সে বুঝতে পারে তার সামনে ভয়ঙ্কর কোনো জানোয়ার দাঁড়িয়ে আছে আর সেই জানোয়ারটা হঠাৎই এসে তার উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে তার শিকলটা তাকে সেখান পর্যন্ত যেতে দেয় না, মানে তার শিকলটা তাকে আটকে দেয়। আর তখন এই ব্যাপারটা আমরা দেখতে পারি যে এই ভয়ঙ্কর জানোয়ারটার অন্য কেউ না, এইটা হচ্ছে গিয়ে সুলেমানের মা নাদিয়াই। আর যখন সুলেমান এগুলোতে প্রচণ্ড ভয় পেয়ে যায় তখন সে তার মায়ের শেখানো সেই গানটা গুনগুন করা শুরু করে। আর তখনই হঠাৎই নাদিয়া আবার হুঁশে চলে আসে আর সে তার সঙ্গে গাওয়া শুরু করে। সুলেমান খুব সহজেই তার মাকে চিনতে পারে আর এই জন্য সে আস্তে আস্তে করে তার কাছে যায়। আর হঠাৎই নাদিয়া তার উপরে হামলে পড়ে। তবে এইবার সে তার কোনো ক্ষতি করছিল না। তবে সুলেমান এই সুযোগটা নিয়েই তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় আর তার মাকে সে সেখানেই মেরে ফেলে। এরপর সে প্রচণ্ড কান্না করতে করতে একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। আর হঠাৎই সে আকাশে পাখিদের চিৎকার শুনতে পারে আর তার চোখটাও আমরা দেখতে পারি তার মায়ের মতোই হয়ে গিয়েছে। যার মানে এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে তার মায়ের রোগটা এখন তার মধ্যে চলে এসেছে আর এখন সে হচ্ছে এই জঙ্গলের ভয়ঙ্কর সেই জানোয়ার। আর হয়তোবা এই জন্যই ছোটোবেলা থেকে তাকে কোনোদিনও রশির বাইরে যাওয়ার পারমিশন তার মা দেয়নি। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।